ভিডিওর শুরুতে আমি একটা ঘোষণা দিতে চাই, আমার ইউটিউবে যত ভিডিও আছে সব ভিডিও কপিরাইট ফ্রি। আপনারা চাইলে আপনাদের ফেসবুক কিংবা ইউটিউব আমার এই ভিডিওগুলো ছাড়া আপনারা ইনকাম করতে পারেন। আমি কিন্তু আমার ফেসবুক পেজেও এই ভিডিওগুলো আপলোড করি না, শুধুমাত্র আপনাদের কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন। আমি চাই আমার ভিডিও দ্বারা আরেকজনে ইনকাম করুক, আমার কোনো আপত্তি নেই, তাতেও আরেকজন মানুষ যদি উপকৃত হয় এতে আমার সন্তুষ্টি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যারা নতুন মালয়েশিয়া আসবেন কিংবা যারা মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করতেছেন সকলে ভিডিওটা দেখবেন না টেনে। মালয়েশিয়াতে বেসিক বেতন বাড়িয়ে 1700 রিঙ্গিত করা হয়েছে। এই বিষয় নিয়ে দালালরা আপনাদের কাছে বিভিন্ন বক্কচক্র বুঝে আপনাদেরকে বিদেশে আসার জন্য প্রলোভন দেখাইতেছে। সত্যি 1700 রিঙ্গিত বেসিক বেতন বাড়ানো হয়েছে। আপনারা তো এটা বুঝতেছেন না যে 1700 রিঙ্গিত পাইলে 1700 রিঙ্গিত থেকে কত টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন। আপনারা তো 1700 রিঙ্গিত বাড়ছে বেসিক বেতন, এটা শুনে আপনারা লাভ দিতেছেন। এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে একটু ধারণা দেবো যে একজন মালয়েশিয়ান প্রবাসীর মাসে কত টাকা খরচ এবং কত টাকা সে মাসে বাড়িতে পাঠাতে পারে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমার কোম্পানিতে যারা কাজ করে আমাদের অলরেডি বেসিক বেতন বাড়ানো হয়েছে। আমাদের কোম্পানিতে যারা লোকাল কাজ করে এই দেশি যারা আছে তারা অলরেডি 1 তারিখে যে বেতন পাইছে সেখানে তাদের 200 টাকা প্লাস করে বেসিক বেতন 1700 রিঙ্গিত করে দেওয়া হয়েছে। আমরা ফরেন ওয়ার্কার এখনো বেতন পাই না, আমরা বেতন পাবো 7 তারিখে। আমরা জাপানি কোম্পানিতে আছি, আমাদের সুযোগ সুবিধা সেক্ষেত্রে একটু বেশি। মালয়েশিয়ান মন্ত্রণালয় ঘোষণা হলো ফেব্রুয়ারি মাসে বেসিক বেতন বাড়ানো হবে, মার্চ মাসে দেবে। তো সেই ক্ষেত্রে আমরা 1 মাস আগে পাইলাম। আপনারা যারা নতুন মালয়েশিয়া আসবেন আপনারা হয়তো এই জিনিসটা বুঝতে পারতেছেন না যে কত টাকা আপনার খরচ হবে মাস শেষে এবং কত টাকা আপনি দেশে পাঠাতে পারবেন। আপনাদেরকে একটু ধারণা দিতেছি আমি। 1700 রিঙ্গিত যদি আপনি বেসিক বেতন পান, আমরা যদি হিসাব করি 1 রিঙ্গিত সমান বাংলাদেশি টাকা বর্তমান 27 টাকা সামথিং কিংবা 28 টাকা করে যদি আমি যদি হিসাব করি তাহলে বাংলাদেশি টাকা প্রায় 46,700 কিংবা সামথিং। ধরেন আপনি 46,000 টাকা বেতন পাইবেন, তো এই 46,000 টাকা বেতন থেকে আপনার কত টাকা আপনি টিকবে, কত টাকা আপনি দেশে পাঠাতে পারবেন এবং এই জায়গায় আপনার খরচ কত টাকা হবে। আপনি তো একজন মানুষ, আপনার তো ভাত খাইতে হবে। ভাতের পেছনে ধরেন মাস শেষে আপনার 400 থেকে 450 রিঙ্গিত খরচ হবে। অনেকেই এই জিনিসটা ভাবতে পারেন যে 400 থেকে 500 রিঙ্গিত খরচ হবে ভাত খাইতে, কি এমন খামো আমরা। আমি হোটেল লেখে আমার সঠিক ধারণা নাই। আমি যখন মালয়েশিয়া আসছি তখন চাউলের বস্তা ছিল 20 থেকে 22 রিঙ্গিত। এখন মালয়েশিয়ার 10 কেজি ওজনের চাউলের বস্তা 45 থেকে 47 রিঙ্গিত। আমি হোটেল লেখায় আমি এটা শিওর না, তবে 2 রিঙ্গিত এদিক ওদিক হতে পারে, তবে 45 রিঙ্গিত 10 কেজি ওজনের বস্তা। ধরেন আপনার 2 বস্তা যদি মাসে চাউল লাগে তাহলে 90 রিঙ্গিত। 1 কেজি গরুর মাংস 36 রিঙ্গিত। মাসে যদি আপনি একবার 1 কেজি গরুর মাংস কিনে খান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে 36 রিঙ্গিত। আর যদি মাসে আপনি একটা মুরগি কিনেও খান, একটা কক মুরগি 2 থেকে 3 কেজি হয় এবং এই কক মুরগির দাম আসে 40 থেকে 45 রিঙ্গিত। মাসে যদি আপনি একদিনও গরু মাংস খান আর একদিনে যদি একটা মুরগি কিনে খান 80 থেকে 90 রিঙ্গিত খরচ হবে। চাউলের বস্তা 90 রিঙ্গিত, ধরুন 200 রিঙ্গিতেই যায়। 2 দিনে না খাইলেন গরুর মাংস আর মুরগির মাংস, আর বাকি তো 28 দিন থাকে। 28 দিনে আপনার কিছু খাইতে হবে না। সেক্ষেত্রে সবার খরচ একরকম না, কারো 50 রিঙ্গিত বেশি, কারো 50 রিঙ্গিত কম, তো খাওয়ার উপরে ডিপেন্ড করে। সেক্ষেত্রে আমি ধরুন গড়ে হিসাব করে রাখলাম যে 2 বেলা ভাত খাবেন, মাসে আপনার খরচ হবে 400 রিঙ্গিত। আর সকালবেলা নাস্তা করতে হয়। সকালবেলা খালি পেটে আপনি 12টা পর্যন্ত কাজ করতে পারবেন না। সকালবেলা নাস্তা খাওয়ার ক্ষেত্রে ধরুন আপনার যদি 3 রিঙ্গিত খরচ হয় দৈনিক নাস্তা করার ক্ষেত্রে, তাহলে মাসে আসে 90 রিঙ্গিত। আপনি যে জায়গায় কাজ করেন দুপুরবেলা ধরেন অতিরিক্ত গরম, সেক্ষেত্রে আপনি একটা কোল্ড ড্রিঙ্কস খাইতে হবে। একটা কোল্ড ড্রিঙ্কস যদি 2 রিঙ্গিত হয় তাহলে আপনি মাসে 30 দিন কাজ করবেন। 30 দিনে ধরেন 30টা কোল্ড ড্রিঙ্কস যদি খান, নর্মাল হিসেবে আপনি যদি 30 দিনে 30টা কোল্ড ড্রিঙ্কস খান তাও 2 রিঙ্গিত করে 60 রিঙ্গিত। ধরেন সাপ্তাহিক ছুটি আছে প্রতি সপ্তাহে 1 দিন, ওই 1 দিন আপনি যাই হোক এদিক ওদিক যাবেন কিংবা রুমেতে বার হলে আপনার 20 রিঙ্গিত খরচ আছে। পুরোটা সপ্তাহ তো রুমে ছিলেন, একদিন কি রুমেতে বার হবেন না, ধরেন রুমেতে বার হলেন আপনার 20 রিঙ্গিত খরচ আছে। 4 সপ্তাহে ধরেন 80 রিঙ্গিত খরচ। মানুষের ছুটি একটু বেশি, সেক্ষেত্রে দেখা যায় কোনো মাসে 6 দিন 7 দিনও ছুটি আছে। তো আমি গড়ে শুধুমাত্র যে সানডে যে সাপ্তাহিক যে ছুটি, আমি শুধু ওই সাপ্তাহিক ছুটিটা হিসাব করলাম যে 7 দিন যদি বাইরে যান তাহলে আপনার 20 রিঙ্গিত করে 80 রিঙ্গিত খরচ আছে। আপনি মালয়েশিয়াতে যে কাজই করেন না কেন আপনার ফ্যান কিনতে হবে নিজে। ইউনিফর্ম বলতে গেঞ্জি ক্যাপ এগুলো দিবে কোম্পানি, তবে আপনার ফ্যান কিনতে হবে। অতিরিক্ত ফ্যান ক্ষয় হয়, সেক্ষেত্রে আপনি যদি মাসে একটা করেও ফ্যান কিনেন, গড়ে আমি হিসাব করলাম যদি মাসে একটা করে ফ্যান কিনেন, একটা সর্বনিম্ন ফ্যান ধরেন 50 রিঙ্গিত। আমরা যেগুলো এখন পড়তে পারি না, ধরেন আপনি পড়লেন, ধরেন একবারে কম রেটের ভিতরে একবারে কম দামে একটা ফ্যান কিনলেন 50 রিঙ্গিত ধরেন। তারপর সবার হাতে স্মার্টফোন, নেট দরকার আছে, সিম দরকার আছে, বাড়িতে কথা বলতে হবে, নিজে মোবাইল চালাতে হবে। সেক্ষেত্রে ধরেন একটা সিম কিনবেন, সিম ধরেন 35-30 এর নিচে নেই কোনো সিম। ধরেন মাসে যদি আপনি একবারও চুল কাটেন সেফোন তাও 20 রিঙ্গিত। যদি আপনি এসির ভিতরেও থাকেন না কেন, যেই কাজই করেন না কেন, আপনার তেল, সুনু, সাবান, শ্যাম্পু এগুলো আপনার লাগবে, মাস্ট বি। চুল কাটা, শেভ করা, সিম কিনা, শ্যাম্পু, তেল, সাবান গড়ে যদি হিসাব করে ধরেন আপনার 100 রিঙ্গিত। 100 জনের ভিতরে ধরেন 90 জন তো সিগারেট খায়। ধরেন এই জায়গায় ধরেন আমি সিগারেট বিল ধরলাম 100 রিঙ্গিত, কেউ খান না, সেক্ষেত্রে 100 রিঙ্গিত আমি পরে মাইনাস করে দেবো, ধরেন 100 রিঙ্গিত। সর্বমোট আপনার খরচ আসবে 980 রিঙ্গিত। সর্বমোট আপনি যদি একবারে বড় লোক কীভাবে না চলেন, একবার নর্মালভাবে যদি বাঁচার জন্য যা দরকার তাও আপনার 980 রিঙ্গিত খরচ হবে। তো আমি 980 রিঙ্গিতে 28 দিয়ে গুণ দিই তো কত টাকা আসে? 87,400 টাকা আসে। আপনি বেতন পাইছেন 47,000 টাকা, সেক্ষেত্রে আপনার 27,400 টাকা আপনার শুধু যাবতীয় খরচ। একটু ভালোভাবে চলতে গেলে আপনি এত কমেও পারবেন না।
আমি যদি আমার একটা হিসাব দেয়, আমার সিম একটাতে চলে না, আমার সিম লাগে দুইটা। ইউটিউবের জন্য একটা সিম কিনতে আলাদা, আর একটা সিম নিজে ইউজ করার জন্য। চুল কাটা শেভ করার ক্ষেত্রে আমার দ্বিগুণ খরচ আছে। তারপর আমি এই জায়গায় আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস কেনাকাটার প্রয়োজন আছে, আমি সেগুলো আমি ধরলাম না। আমি শুধুমাত্র প্যান্ট টি শার্ট করলাম। ধরেন আপনার গেঞ্জিও দরকার হয়, কিংবা টুকটাক সেন্টু গেঞ্জি, শর্ট প্যান্ট, টুকটাক জিনিসপত্র দরকার আছে, জুতা দরকার আছে, আমি এগুলো এসব ধরলাম না। আমি হোটেলে খাই 2 বেলা, তারপর হোটেল থেকে যে তরকারি কিংবা বাদ দেয় এই সমস্ত জিনিস মাঝে মধ্যে খাইতে মন চায় না, তারপর আমি বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। ধরেন আমার ওই জায়গায় আরও 150 টাকা খরচ আছে। সবাই তো আর এক না, সবাই তো আর একরকম খরচ না। আমি আমারটা বাদ দিলাম, আপনাদের নর্মালি যে খরচটা হবে এই খরচটা আমি আপনাদেরকে বলছি। বেসিক বেতন বাড়ানো হয়েছে এটা শুনে সবাই লাফালাফি করতেছেন। যখন মালয়েশিয়ার বেসিক বেতন 1200 রিঙ্গিত ছিল তখন কীরকম খরচ ছিল, আর এখন 1700 রিঙ্গিত করা হয়েছে, এখন কীরকম খরচ? যারা পুরানো লোক আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। যখন 1200 রিঙ্গিত বেসিক ছিল তখন চাউলের বস্তা ছিল 22 টাকা। যখন 1200 রিঙ্গিত বেসিক ছিল তখন আলুর কেজি ছিল 1.5 টাকা 2 টাকা। তখন আমার চুল কাটতে শেভ করতে 10 থেকে 11 রিঙ্গিত খরচ হতো। একটা ফ্যান কিনতে গেলে 25 থেকে 30 টাকা দিয়ে কিনা যেত। তখন পেঁয়াজের কেজি ছিল 3 টাকা 3.5 টাকা, এখন পেঁয়াজের কেজি 12 টাকা। যখন 1200 টাকা বেসিক ছিল তখন চাউলের বস্তা ছিল 22 টাকা, এখন সে চাউলের বস্তা 45 রিঙ্গিত। তখন একটা ফ্যান কিনা যেত 25 টাকা 27 টাকা দিয়ে, এখন একটা ফ্যান কিনতে হয় 50 টাকা দিয়ে। তখন একটা সিম কেনা যেত 17-18 রিঙ্গিত দিয়ে, এখন একটা সিম কিনতে হয় 30 রিঙ্গিত 35 রিঙ্গিত দিয়ে। তখন দেখা যায় একটা মানুষ 350-400 রিঙ্গিত দিয়ে মাস শেষে সুন্দরভাবে চলতে পারতো। এখন 1500 টাকা বেসিক হওয়াতে একজন মানুষ চলার ক্ষেত্রে মাস শেষে 900 থেকে 1000 রিঙ্গিত খরচ হয়। এখন এই বেসিকটা যখন 1700 রিঙ্গিত করা হয়েছে, এখন দেখেন না মাস শেষে 1200-1300 টাকা দিয়ে চলতে পারে কিনা মানুষ। সব জিনিসপত্রের দাম 2 গুণ 3 গুণ হয়ে যায়। আগে যে 1200 রিঙ্গিত বেশি ছিল এটাই আমার মনে হয় ভালো ছিল, এখন 1700 রিঙ্গিত করেও আমরা এত টাকা টিকাতে পারি না, কিংবা এত সুন্দরভাবে চলতে পারি না। আপনার যদি 980 রিঙ্গিত খরচ হয়, বাংলাদেশি টাকা ধরেন 27,000 টাকা যদি আপনার মাস শেষে খরচ হয়, সেক্ষেত্রে আপনার ধরেন আর 20,000 টাকা টিকে 20,000 টাকা আপনি বাড়িতে পাঠাইতে পারতেছেন। তো আপনি মালয়েশিয়া আসতে যদি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসেন, সবাই তো নিজের টাকাতে আসতে পারেন না, কেউ কিস্তিতে টাকা উড়েছেন, জমি বেচছেন, ঘর বিটাটা পর্যন্ত বন্ধক রেখে আসছেন। তো আপনি মাস শেষে বাড়িতে 30-40,000 টাকা পাঠাইতে হবে। আপনার কিস্তির টাকা হলো 25-30,000 টাকা, আপনার সংসার চালাবেন কি দিয়ে, আর কিস্তির টাকা পাঠাবেন কি দিয়ে? আর মালয়েশিয়ার এমন যে অবস্থা, আপনি ওভার টাইমের আশা করে মালয়েশিয়া আসতে পারবেন না। আর প্লান্টেশন সেক্টরগুলোতে যেমন ফার্ম বাগান, এই সমস্ত জায়গায় যারা আসে তারা কাজ করতে হয় পুরনো কাজ। পুরনো হলো চুক্তিতে কাজ, ধরেন আপনি এতটা ফল পাচ্ছেন এত রিঙ্গিত দেবে। এইভাবে হয়তো প্রথম 3 মাস 6 মাস আপনার বেসিক বেতন দিয়ে চালাই নেব। পরবর্তীতে যখন দেখবো যে একজন কাজ বেশি করে একজন কম করে, সেক্ষেত্রে তো মালিক সবাই সমান টাকা দিয়ে রাখবো না। দেখা যায় একজন কর্মী ফার্ম ফল কাটে দৈনিক 50 থেকে 70টা, তারও মাস শেষে বেতন 1700 রিঙ্গিত। দেখা যায় আরেকজন কর্মী দৈনিক ফল কাটতে পারে না 20টা, তারও বেতন 1700 রিঙ্গিত দিতে হয়। তো কোম্পানি 2-3 মাস সেভাবে বায়ার করবে, তারপর আপনারা এইভাবে বেসিক বেতন দেবে না। তারপর আপনারা বলবো যে তুই পুরনো কাজ কর, মানে চুক্তিতে কাজ কর, তখন আপনি দেখবেন আপনার বেতন কত টাকা আসে। এমনও লোক আছে যে ফার্ম ওয়েল বাগানে কাজ করে তার মাস শেষে 1200 টাকাও আসে না বেতন। আবার এমনও লোক আছে ফার্ম সেক্টরে কাজ করে মাসে 4,000-4,500 রিঙ্গিত বেতন উঠায়। তো সেটা নির্ভর করে আপনার কর্মক্ষমতার উপর। এমনও পোলাপান এখন ফার্ম সেক্টরে আসতে চাইতেছে, যে সমস্ত পোলাপান বাড়িতে ভাতটা খায় হাটটা পর্যন্ত দোয় না, পানিটা আগায় দিতে হয় মায়। ওই সমস্ত পোলাপান ফার্ম সেক্টরে এসে কি কাজ করবো? ওই সমস্ত পোলাপানের দেখা যায় মাস শেষে বেতন আসে কত 800-1,000। তো এই সমস্ত পোলাপান চলবো কি হবে? না বাড়িতে টাকা পাঠাতে পারবে না নিজে চলতে পারবে। আর আপনি যদি দেশে থেকে যদি কাজ করে অভ্যস্ত, যে খেতে কাজ করছেন কিংবা বাইরে কাজ করছেন, আরেকজনের কাজ করে আসছেন, তাহলে আপনার জন্য ফার্ম সেক্টর বেস্ট। এই জায়গায় আপনি কাজ করতে পারবেন, টাকাও পাবেন। এমনকি কোম্পানিতে যারা কাজ করে আমাদের থেকেও আপনারা ভালো টাকা বেতন পাবেন। আর ফার্ম ওয়েল বাগানগুলোতে সবসময় ওভারটাইম থাকে, তো সেক্ষেত্রে ফার্ম সেক্টরের মোটামুটি বেতনটাও ভালো আসে। তবে সবার ক্ষেত্রে না, সেক্ষেত্রে যারা কাজ করতে পারে তাদের বেতন বেশি আসে। যারা বাড়ি থাকতে বাম করে ঘুরছে, যে খাওয়ার পরে হাটটা পর্যন্ত না, ওই সমস্ত পোলাপান এই জায়গায় না খায় মূর্ত। আর এই ফার্ম সেক্টর আসার জন্য এখন যদি আপনি 4 থেকে 5 লাখ টাকা দিয়ে ফার্ম সেক্টর আসতে হয়, তাহলে আমি সরাসরি বলে দেয় যে এই সেক্টর না আসে উত্তম। আর হ্যাঁ, যদি আপনি 2 থেকে 3 লক্ষ টাকার ভিতরে ফার্ম সেক্টর আসতে পারেন তাহলে ঠিক আছে। 3 লাখ টাকার উপরে যদি ফার্ম সেক্টর আসার জন্য দিতে হয়, আমি মনে করি আপনি না আসাই উত্তম। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।